আসসালামু আলাইকুম, আফসানা প্রিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সাথে ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান এবং কিছু বিমান লিজ নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি, হয়তো আমাদের বাজেট অধিবেশনের পরে আমরা এটা ফিক্স করব, তারপরে এটাকে ওপেন করব এবং আমরা ফ্লাইটগুলো চালাবো। আমাদের অনেকগুলি রুট আছে খালি, আমরা যদি বিমানগুলি আনতে পারি, আমাদের এই স্লটগুলি আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি, বিমান একটা বিশাল প্রফিট করতে পারে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত ৩৬ জন নারী প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে ইসি সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়, যেখানে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র আসনের নারী প্রার্থীর হলফনামা সহ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে কমিশন। পর্যালোচনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী ৩৬ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। একই সাথে অতিরিক্ত ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে জামায়াত মনোনীত প্রার্থী মনিরা শারমিনের তথ্যে গড়মিল থাকায় তার প্রার্থিতা স্থগিত রাখে কমিশন। দুপুরে তার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ইসি। দীর্ঘ ১৭ বছর পরে আমরা একটা পরিপূর্ণ সংসদ পেয়েছি, যে সংসদে আমরা থাকতে পেরে এবং আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, কারণ এই সংসদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, এই সংসদে গণতন্ত্র উত্তরণ থেকে শুরু করে জনগণের উন্নয়ন, বৈষম্য বিরোধী সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরবরাহ বাড়ায় জ্বালানি তেলের সংকট কিছুটা কমে এসেছে। রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে সেবা গ্রহীতাদের লাইনও কম। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, তেল সরবরাহ বৃদ্ধির পর রাজধানীর পাম্পগুলোতে আজ কি অবস্থা দেখছেন? আজকে অনেকটাই সিরিয়াল কম রয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিজয় সরণি পাম্পটিতে ছিলাম, সেখানে এই যে বাইকারদের দীর্ঘ লাইন আমরা দীর্ঘদিন ধরে দেখছি, সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। তারা বলছিলেন ২-৩ ঘন্টা অপেক্ষা করে তারা এখন তেল নিতে পারছেন, যেটি আগে তাদের ৭-৮ ঘন্টা সময় লাগতো। এছাড়া মাইক্রোবাস এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছে, সেগুলোর ড্রাইভাররা তারা বলছিলেন যে একসময় তাদের সেই ভোর রাতে সিরিয়াল দিয়ে তারপরে ১০-১২ ঘন্টা অপেক্ষা করে তাদের তেল নিতে হতো, সেটি আজকে কমে গিয়ে ৩-৪ ঘন্টার মধ্যে তারা সেই তেল নিতে পারছেন। এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষরাও বলছেন যে সরবরাহ অনেকটাই বেশি তারা পাচ্ছেন এখন বর্তমানে, কারণ আগে তারা অনেক পাম্পে আমরা দেখেছি যে ৪০,০০০ লিটার তেল তারা কিছুদিন আগে পেয়েছেন, সেটি এখন বেড়ে ৫৭,০০০ থেকে ৬০,০০০ লিটার তারা এখন পাচ্ছেন। তবে রেশনিং পদ্ধতি কয়েকটি পাম্পে আমরা দেখেছি, এছাড়া বেশ কিছু পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল তারা নিতে পারছেন, যত খুশি তত। এছাড়া বেশ কিছু পাম্প এখন বন্ধ রয়েছে, কারণ তারা বলছিলেন যে যদি তেলের গাড়ি চলে আসে তাহলেই তাদের সেই পাম্পে তারা তেল দিতে পারবেন এবং তারাও সেগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রাহকদের সেবায় নিশ্চিত করতে পারবেন। এছাড়া এই যে তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় যে পাম্পটিতে রয়েছি, সেখানেও একই চিত্র। বাইরের কিন্তু সেই যে লম্বা যে দৃশ্য, সেটি কিন্তু এখন আর নেই, অনেকটাই কমে গেছে। সেই কমার কারণে তারা বলছিলেন যে ভোগান্তিও কম। এছাড়া সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, আরও স্বাভাবিক হলে তাহলে এই যে গ্রাহকদের যে দুর্ভোগ, সেটি অনেকটাই লাঘব হবে। এছাড়া তেলের যে মূল্য বৃদ্ধি, সেটি ভোক্তারা অভিযোগ করছিলেন যে এটি যদি কমিয়ে আনা যেত তাহলে হয়তো তাদের এই যে ভোগান্তি বা এই যে এতদিনের যে দুর্দশা, সেটি থেকে অনেকটা তারা রেহাই পেতেন, মুক্তি পেতেন। এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ প্রিন্সের কাছে জানছিলাম জ্বালানি সংকটের খবর। রাজধানী ঢাকাসহ দেশের ২৪ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এ পর্যন্ত দেশে সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এ তাপ
প্রবাহের আওতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বেশ কিছুদিন ধরে রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া ঢাকা, দিনাজপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আশপাশের জেলা পাবনা, সিরাজগঞ্জের ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। ফলে পুরো অঞ্চলে জনজীবনের দুর্ভোগ বেড়েছে। তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, রাজশাহীর তাপপ্রবাহের কি অবস্থা দেখছেন? প্রিয়া, গত 2 দিন থেকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দেশের মধ্যে। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন 39.5 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে 1 ঘন্টা আগে আমি স্থানীয় আবহাওয়া অফিসে খবর নিয়েছি, তখন তারা 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তো এখন বেলা বাড়ার সাথে সাথে কড়া রোদ বাড়ছে, তাপ বাড়ছে। আর জনজীবনের যেটা একটা প্রভাব পড়েছে, যে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 12টার পর থেকে রাস্তাঘাটের লোকজনের চলাচল কমে যাচ্ছে, বাজারগুলোতে লোকজনের চলাচল কমে যাচ্ছে। আর আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই রাজশাহী অঞ্চল কৃষিপ্রধান এলাকা, আপনি জানেন এখন ধানের শেষ মৌসুমে কোথাও কোথাও শেষ দিতে হচ্ছে। এ কারণেই যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের কারণে কৃষকরা যে ডিজেল নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে তাদেরকে দীর্ঘক্ষণ। গতকাল রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে একজন কৃষক, তিনি ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। দুপুর 12টার দিকে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ে যান, এবং তাকে ডাক্তাররা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে। তো ডাক্তারদের ধারণা তিনি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। তো ডাক্তাররা এখন যেটা পরামর্শ দিয়েছে, যে যেহেতু এখন রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে, এ কারণেই মানুষ যেন ছাতা নিয়ে চলাচল করে, বিশেষ করে দুপুর বেলা 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টিতে প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে ডাক্তাররা। এবং তারা বলছে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, তারা যেন কিছুক্ষণ পর পর ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নেয়, এবং যখন তারা কাজ করবে তখন ছাতা যদি সম্ভব না হয়, কমপক্ষে মাথায় যেন তাদের একটা গামছা থাকে, এবং তারা যেন কিছুক্ষণ পর পর ছায়া দিয়ে একটু অপেক্ষা করে ঠান্ডা পানি পান করে। আর ডাক্তাররা আরেকটা যেটা পরামর্শ দিচ্ছেন, যে কেউ যখন বাইরে থেকে বাড়িতে ফিরবে এই তাপপ্রবাহের মধ্যে, তখন বাড়িতে গিয়েই যেন তারা গোসলে না ঢোকে, তারা যেন কিছুক্ষণ অপেক্ষা করে, সেখানে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর তারা যেন গোসলে যায়। এবং আমি রাজশাহী যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে খোঁজ নিয়ে দেখেছি তাপপ্রবাহ জনিত যে ডায়রিয়া জনিত রোগ, সেই রোগীর সংখ্যা কিন্তু এখন বেড়েই চলছে। প্রিয়া, জানছিলাম তীব্র তাপপ্রবাহের খবর। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের র্যাব সদস্য হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে উপজেলার দক্ষিণ সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আবুল কাশেম প্রকাশ ওরফে নলা কাশেমকে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল সহ 6 রাউন্ড গুলি, ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাশেমের বিরুদ্ধে র্যাব 7-এর ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ 15টি মামলা রয়েছে। দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না খুলনার কৃষকদের। সিন্ডিকেট দৌড়াতে সময় মতো ফসলের বীজ, সার, কীটনাশক না পাওয়াই এই দুশ্চিন্তার প্রধান কারণ বলে অভিযোগ তাদের। তারা বলছে, দুর্বৃত্ত চক্র ভাঙতে না পারলে সরকারের কৃষি কার্ডেরও সুফল পাবে না প্রান্তিক চাষিরা। খুলনা ঘুরে মোহাম্মদ আবু তৈয়বকে সঙ্গে নিয়ে আয়নাল আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন দ্বিতীয় পর্ব। এগুলো আমাকে হাত থেকে আসে না, যারা মাথায় থাকে তারাই নিয়ে আটকে গিয়ে তারা এই ভোগান্তি। একজন প্রান্তিক কৃষকের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন সরকারি যে অনুদান, সরকারি যে সরবরাহ, সার, বীজ এবং অন্যান্য যে কীটনাশক, সেগুলো তারা সময় মতো পান না। সময় মতো না পাওয়ার কারণে এখানে যে ফলন, সে ফলনটিও ভালো হয় না। কিন্তু তাদেরকে যে বর্গা চাষি হিসেবে টাকা দেওয়া লাগে, সেটি কিন্তু সময় মতো দিতে হচ্ছে, যার কারণে তারা আসলে চাইছেন এখন যে সরকারি অনুদানগুলো আসবে, সেগুলো যেন সত্যিকার অর্থে প্রান্তিক কৃষকরা পান। চৈত্রের খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির, প্রচণ্ড গরমেও দম ফেলার ফুরসত নেই। যত ডিলিয়ার আছে, ডিলিয়াররা এরা গোডাউনে স্টক করে, বলে সার নেই, মানে বেশি দামে বেচার জন্য দালাল দূরি সার কিনতে হয়।
নিড়ানি আর সেচ দিয়ে 12 একর জমিতে আব্দুল ওয়াদুদ ও রশিদ গাজী বর্গা হিসেবে ধান চাষ করেছেন। পরিশ্রমের ফসল কতটুকু মিলবে তা নিয়েই দুশ্চিন্তায় তারা। 800 টাকা 900 টাকা 1000 টাকা এরকম ধান বিক্রি করতে হয়। তাতে করে দেখা যায় যে ধান যত মন হোক না কেন আমাকে ব্যয়বহুল যা আছে তাতে করে আমরা কৃষক এমনি মরে যাচ্ছে, আমাদের কিছুই থাকে না। কারণ সময়মতো সার ও কীটনাশক মেলেনি। ঋণ করে জমির মালিককে অগ্রিম টাকা দিয়ে দিনরাত পরিশ্রমের পরও হতাশা ঘিরে রেখেছে তাদের। কৃষকদের দাবি, সার ও কীটনাশকের ডিলারদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। আর নিন বিষ আমাদের কিনে আনতে হয়, আমরা ঠিক মতন টাইম মতন পাইনি এবং কিনতে পারিনি। ফসল যেভাবে পাই তাতে করে আমরা ঋণগ্রস্ত আরও বেশি হই। স্থানীয় ডিলার ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলেন, সীমিত যোগানের মাধ্যমে বড় চাহিদা মেটাতে হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি সুষ্ঠু বন্টন হচ্ছে। গুদামজাত করার কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের অভিযোগ থাকতে পারে, সব ব্যবসায়ী তো সমান। অনেক সময় ডিলাররা বেশি দামে নেয়। কঠোর মনিটরিং করি, ইউনো স্যারকে নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং আমরা কাজের ফাঁকে যতক্ষণ ওই দোকানে থাকি আমার প্রত্যেক চাষিকে বলা আছে যদি কখনো সারের দাম বেশি নেয় সংশ্লিষ্ট এসএওকে বা কৃষি অফিসে কমপ্লেন করবেন। কৃষক পর্যায়ে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে এবং কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যেই কিন্তু কৃষক এই সারটা পাচ্ছে। ক্ষুদ্র যে কৃষকরা আছেন এই কৃষকরা যেন এই কৃষিকার্ডটা পায়, সেই জন্য আমি যেহেতু জনপ্রতিনিধি হিসেবে আমি এই গঙ্গা নদীর চেয়ারম্যান হিসেবে আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেচের জ্বালানি, সার, কীটনাশকের উপযুক্ত ব্যক্তির কাছে সঠিক বন্টন চায় এলাকার দরিদ্র কৃষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, খুলনা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।